হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম মাধ্যমিক। আজকে আমরা আবারও চলে এসেছি ক্লাস 10 এর একটা নতুন চ্যাপ্টার, অর্থাৎ ফিফথ চ্যাপ্টার। ক্লাস 10 এর যে ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় রয়েছে, অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ, এই চ্যাপ্টারের একদম শেষ পার্টের আলোচনা নিয়ে। ইতিমধ্যে তোমরা কিন্তু এই চ্যাপ্টারে পার্ট 1 এবং পার্ট 2 সম্পূর্ণটা কভার করে ফেলেছো, দেখে ফেলেছো এবং অনেক ভালো রেসপন্স তোমরা কিন্তু দিয়েছো। আজকে আমরা তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় যে সিলেবাস রয়েছে তার মধ্যে এই যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ ফিফথ চ্যাপ্টার, এই ফিফথ চ্যাপ্টারের লাস্ট পার্ট 3 নিয়ে আলোচনা করব, যেখানে আজকে সম্পূর্ণ আলোচনা তো করবই, লাইন বাই লাইন আলোচনা, বিষয়টাকে বুঝিয়ে দেওয়া, কিছু টেক্সট বিশেষের আলোচনা, যেখান থেকে টেক্সট পার্টটা খুব ভালো লেগেছে আমার, তোমাদের সামনে সেটা প্রেজেন্ট করব। তারই সঙ্গে শর্ট কোশ্চেন এবং কোন কোন বড় প্রশ্নগুলো সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য তৈরি করবে সেটাও কিন্তু জানাবো আজকের এই ক্লাসে। তো সবার প্রথম বলবো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সোমস ক্লাসরুম মাধ্যমিক চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে। তাছাড়া ভিডিওটা পুরোটা দেখতে হবে সবার আগে, কারণ একটা জায়গাও যদি তোমরা স্কিপ করে যাও তার মানেই কিন্তু সেই জায়গাটার যে নির্যাস, যে সঠিক তথ্যটা, সেটা কিন্তু জানতে তোমরা বঞ্চিত থেকে যাবে। তাই জন্য বলবো সবার প্রথমে কিন্তু পুরো ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখতে হবে এবং অবশ্যই সঙ্গে খাতা এবং পেনটা নিয়ে বসবে, কারণ যে যে টপিকগুলো তোমাদের আমি দাগাতে বলবো, লিখতে বলবো, আন্ডারলাইন করতে বলবো বা বলবো এই জায়গাটা ভালো করে বুঝে নাও, সেটা কিন্তু একটু নোট ডাউন করবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। আমাদের ইতিহাস, বিকল্প চিন্তা এবং উদ্যোগ, পঞ্চম অধ্যায় পার্ট 3। চলো শুরু করা যাক। তো যেটা প্রতিদিন ক্লাসে আমরা দেখাই, ইতিমধ্যেই বিকল্প চিন্তা এবং উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত এর পর্ব 1 এবং পর্ব 2 আমরা কমপ্লিট করে ফেলেছি, অর্থাৎ বাংলায় ছাপাখানার বিকাশ সঙ্গে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশটা কিন্তু কমপ্লিটেড আমাদের। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঔপনিবেশিক শিক্ষা ধারণার সমালোচনা। মূলত রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে সমালোচনা করেছেন, সেই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি সেগুলোকে তুলে ধরেছেন, সেই সমস্যাগুলোর সমাধান করেছেন, সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে চলো পার্ট 3 এর আলোচনাটা বা পর্ব 3 এর আলোচনাটা শুরু করা যাক। দেখো, প্রথমেই আমরা জানবো যে ঔপনিবেশিক শিক্ষা ধারণার যে সমালোচনা, সেই সমালোচনা বিষয়টা কি বলা হচ্ছে, অ্যাকচুয়ালি কি সমালোচনা বলতে ক্রিটিসিজমকে বোঝানো হয়, ক্রিটিসাইজ করা। আমরা অনেকেই শুনেছি কথাটা যে কেন ক্রিটিসাইজ করছিস ওকে, বা এই জিনিসটা ক্রিটিসিজমের অন্তর্গত নয়। সমালোচনা কথাটা কিন্তু এই ক্রিটিসাইজ থেকে বা ক্রিটিসাইজ শব্দেরই বাংলা প্রতিশব্দ বলা যেতে পারে। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা যেটা ব্রিটিশ সরকার চালু করেছিল ভারতীয়দের শিক্ষাদানের উদ্দেশ্যে, সেটা মূলত কিন্তু তাদের ছিল একটু বলা যেতে পারে ভারতীয়দের স্বার্থে বা ভারতীয়দের কথা ভেবে নয়, মূলতই কিন্তু তাদের স্বার্থের কথা ভেবে ব্রিটিশ সরকার এদেশে শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছিল, যাতে এইখানকার মানুষেরা ইংরেজি ভাষা শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের আন্ডারে বা তাদের অধীনস্থ হয়ে কাজ করতে পারে, বা ইংরেজি শিক্ষিত কেরানি তৈরি করার একটা প্রধান উদ্দেশ্যই ছিল ব্রিটিশ সরকারের। তাহলে সহজেই আমরা ইতিমধ্যে যে চ্যাপ্টারগুলো পড়ে এসেছি তাতে বোঝা যাচ্ছে যে ব্রিটিশ সরকার কিন্তু ভারতীয়দের স্বার্থে ইংরেজি বলছি কেন, যে কোনো প্রকার শিক্ষা ব্যবস্থা ভারতে কিন্তু প্রচলন করেনি, সম্পূর্ণটাই নিজেদের স্বার্থের জন্য, নিজেরা যাতে এই দেশে টিকে যেতে পারে সেই উদ্দেশ্যটাকে চরিতার্থ করার জন্য কিন্তু ব্রিটিশ সরকার এখানে শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখব সেটা অনেকটাই কিন্তু তাদের চিন্তা ভাবনার থেকে একটু বেরিয়ে ভারতীয়রা যত শিক্ষিত হচ্ছে, প্রশ্ন করতে শিখছে, তত কিন্তু তাদের ছলচাতুরিগুলো ধরতে পারছে। তেমনি রবীন্দ্রনাথ তো আর আমাদের মধ্যেকার সামান্য মানুষ নন, তিনি তো একজন সামান্যের মধ্যে থাকা অসামান্য মানুষ। সহজেই তার কারণে কিন্তু তিনি তাদের এই যে ছলচাতুরি বা ইংরেজ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা যেটা প্রচলন করেছিল বা প্রণয়ন করেছিল, সেটার যে নেতিবাচক দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু সহজেই তিনি বুঝতে পেরেছিলেন, যার কারণেই কিন্তু তিনি সেই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনায় মুখর হয়েছিলেন। এবং শুধু কিন্তু তিনি সমালোচনা করেননি, তিনি সমালোচনা করতে গিয়ে যে সমস্ত সমস্যাগুলোকে তিনি তুলে ধরেছেন, সেই সমস্যাগুলোরও কিন্তু সমাধান করার তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন। তো চলো জেনে নেওয়া যাক বিষয়টা কি। দেখো, বলছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে পাশ্চাত্য শিক্ষার সূচনা ও প্রসার ঘটে, এটা আমরা সকলেই জানি। 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক পাশ্চাত্য শিক্ষাকে সরকারি নীতি বলে গ্রহণ করেন। এটা একটা পাশ্চাত্য শিক্ষা হবে লেখাটা, ঠিক আছে, একটু ছাপার ভুল হয়েছে, পাশ্চাত্য শিক্ষা।
আচ্ছা, কবে? 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিং পাশ্চাত্য শিক্ষাকে সরকারি শিক্ষানীতি বলে, পাশ্চাত্য শিক্ষা বা ঔপনিবেশিক বিদেশি শিক্ষা সরকারিভাবে এই দেশে চালু করার একটা নীতি 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিং কর্তৃক গৃহীত হয়। এছাড়া খ্রিস্টান মিশনারি ও প্রগতিশীল ব্যক্তিদের বেসরকারি উদ্যোগেও পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। শুধুমাত্র উইলিয়াম বেন্টিংকে সরকারি উদ্যোগেই নয়, এখনকার সময় আমরা যেমন দেখি বিভিন্ন প্রাইভেট স্কুল আমাদের আশেপাশে রয়েছে সরকারি স্কুলের পাশাপাশি, তখন কিন্তু এই পাশ্চাত্য শিক্ষাদানের জন্য সরকারি স্কুল বা সরকারি মাধ্যম নয়, অনেক ব্যক্তিগত প্রগতিশীল বা বলা যেতে পারে 20 শতকের অনেক ব্যক্তিরা যারা খ্রিস্টান মিশনারি ব্যক্তিগত উদ্যোগে কিন্তু বহু স্কুল মিশনারি প্রতিষ্ঠা করেছিলেন এই পাশ্চাত্য শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে ঔপনিবেশিক আমলের এই শিক্ষানীতি বিভিন্নভাবে সমালোচিত হয়েছিল। কিন্তু এই যে ঔপনিবেশিক শিক্ষানীতি, যারা শিক্ষাবিদ ছিলেন বা তৎকালীন বিভিন্ন বলা যেতে পারে উন্নত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষরা ছিলেন, তারা কিন্তু এর ত্রুটিগুলো বেশ ভালো করে বুঝতে পেরেছিলেন। যার প্রথম পয়েন্ট বলছে এটা ছিল কেরানি তৈরির শিক্ষা। প্রকৃত অর্থে ঔপনিবেশিক শিক্ষা যেটা ভারতবর্ষে প্রণয়ন করা হচ্ছিল এবং বিভিন্ন জায়গায় এরকম স্কুল কলেজ ঔপনিবেশিক শিক্ষাদানের জন্য গড়ে উঠছিল, সেটা মূলত কিন্তু ছিল ভারতীয়দের স্বার্থে নয়, ইংরেজি শিক্ষিত কেরানি তৈরি করাই ছিল এই ঔপনিবেশিক শিক্ষার প্রধান লক্ষ্য। যদি দেয় ঔপনিবেশিক শিক্ষা ধারণার সমালোচনা করো, সেক্ষেত্রে এটা ভূমিকা অংশ দিয়ে তোমরা কিন্তু এই পয়েন্টগুলো অবশ্যই তোমরা অ্যাটাচ করতে পারো, যেখানে তোমরা এই পয়েন্টগুলোর আন্ডারে আমি যেভাবে বোঝাচ্ছি বা বলছি তুমি সেগুলো কিন্তু এলাবোরেট বা বিস্তারিত আলোচনা করতে পারো। যেমন বলছে কেরানি তৈরির শিক্ষা, এই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ভারতীয়দের স্বার্থে বা ভারতীয়দের জন্য কিন্তু প্রণয়ন হয়নি। ইংরেজদের প্রধান উদ্দেশ্য ছিল এই দেশের মধ্যে এমন এক জনজাতি বা এমন এক জনমানুষ বা সমাজ তৈরি করবে তারা, যারা গায়ের রং জাতিতে হবে ভারতবর্ষের বা ভারতীয়, কিন্তু আচার ব্যবহার কালচার বা সংস্কৃতিতে হবে একজন ইংরেজ। মানে ভারতীয় ইংরেজ তৈরি করা তাদের মূল লক্ষ্য ছিল। যার কারণে তারা যে শিক্ষা ব্যবস্থাটা প্রণয়ন করেছিল তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ত্রুটি বিচ্যুতি। ইংরেজ সরকার এদেশে শিক্ষা ব্যবস্থার প্রচলন যখন করলো, বহু ভারতীয়রা কিন্তু তাদের সঙ্গে যোগদান করলো। কারণ কি? ইংরেজি শিক্ষা গ্রহণের লোভে, এবং সেই শিক্ষা গ্রহণের লোভ মানুষকে আস্তে আস্তে তাদের কেরানি বা কেনা গোলামে কিন্তু ধীরে ধীরে পরিণত করলো। তাই ঔপনিবেশিক শিক্ষা ধারণার সমালোচনার প্রথম পয়েন্টে আমরা করব কেরানি তৈরির শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থা প্রকৃত অর্থে মানুষ গড়ার শিক্ষা ছিল না, এই শিক্ষা ছিল কেরানি তৈরি করার শিক্ষা। দ্বিতীয় পয়েন্ট, উচ্চ শ্রেণীর শিক্ষা। এই যে পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটলো ভারতবর্ষে বা তথা বঙ্গদেশের কথা বলি যদি আমি, সেটা কিন্তু মূলত ছিল উচ্চ শ্রেণীর শিক্ষা। সমাজের মধ্য থেকে নিম্ন বা নিম্ন মধ্য স্তরের যে সমস্ত শিক্ষার্থী বা যে সমস্ত জনগণরা ছিল, তারা কিন্তু এই শিক্ষা ব্যবস্থার আওতার মধ্যে পড়ছে না, কারণ এটা মূলত একটু ব্যয় সাপেক্ষ ছিল। এবং তারপর ইংরেজি শিক্ষা গ্রহণের জন্য যে প্রকার মেন্টালিটির দরকার হয় ভারতবর্ষের তৎকালীন সমাজের মানুষের কিন্তু ছিল না। যারা উচ্চবিত্ত ধনী জমিদার সম্প্রদায়ের ব্যক্তিত্ব, তাছাড়া যারা বলা যেতে পারে ইংরেজ সরকারকে পোষণ করে চলে, ইংরেজ সরকারের কথা মেনে চলে, সেই সমস্ত ব্যক্তিবর্গদের সন্তানরাই কিন্তু এই উচ্চ শ্রেণীর শিক্ষা ব্যবস্থার মধ্যে বা পাশ্চাত্য শিক্ষার মধ্যে অংশগ্রহণের একটা সুযোগ পেল। সমাজের নিচু স্তর বা সর্বস্তরের মানুষের মধ্যে কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটা ছড়িয়ে পড়েনি, মাথায় রাখতে হবে। তারপর থার্ড পয়েন্ট কি বলছে? ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা। সব থেকে বড় ত্রুটি যেটা ছিল এই শিক্ষা ব্যবস্থার বা ঔপনিবেশিক শিক্ষা সমালোচিত হওয়ার সব থেকে মূল কারণ ছিল এর যে ভাষা বা মাধ্যমটা ছিল শিক্ষার, সেটা পুরোটাই ইংরেজ বা ইংরেজি ভাষা কেন্দ্রিক ছিল। এখানে ভারতের আঞ্চলিক ভাষা তথা আমাদের মাতৃভাষা বাংলাকে কোনো প্রকারেই কিন্তু জোর দেওয়া হয়নি, বা এই আমাদের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষাগুলোকে এই শিক্ষা ব্যবস্থার আওতায় আনা হয়নি, সোজা কথায় বলা যেতে পারে। দেখো, সাধারণ মানুষদের পক্ষে তার নিজের আঞ্চলিক ভাষা বা তার মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করাটা কিন্তু খুব সহজ, কিন্তু ইংরেজি ভাষা একটা খটোমটো, যেটা তাদের কাছে সত্যি খুব নতুন ভাষা, সেই নতুন ভাষাকে কিন্তু আয়ত্ত করা তাদের পক্ষে বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। যার কারণে ইংরেজি মাধ্যম বা ইংরেজি ভাষার মাধ্যমে এই শিক্ষাটা যেহেতু ক্রমাগত এগিয়ে যাচ্ছিল, তার কারণে সাধারণ জনগণ কিন্তু এই শিক্ষা ব্যবস্থাকে গ্রহণ করতে পারেনি এবং সকলের পক্ষে ওই শিক্ষাটা গ্রহণ করা সম্ভব হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে ইংরেজি ভাষা তার প্রধান অন্তরায় বা বাধা হয়ে দাঁড়িয়েছিল। চতুর্থ পয়েন্ট কি বলছে?
শিক্ষিত এবং অশিক্ষিত ব্যক্তির মধ্যে ব্যবধান। এই যে ইংরেজি শিক্ষিত মানুষরা ধীরে ধীরে যে শিক্ষা অর্জন করছে এবং যে শ্রেণীর মানুষরা শিক্ষা অর্জন করতে পারছে না, সমাজে এই প্রকার শ্রেণী, এক শিক্ষিত এবং অশিক্ষিত এই শ্রেণীর একটা বৈষম্য লক্ষ্য করা যেতে থাকলো ধীরে ধীরে। যে সমস্ত মানুষেরা এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছে তারা প্রধানত শিক্ষিত ব্যক্তি বলে গণ্য হচ্ছে, এবং যারা এই শিক্ষা গ্রহণ করতে পারছে না, ইংরেজি শিক্ষা গ্রহণ করতে পারছে না, ইংরেজি ভাষা দক্ষ হতে পারছে না, তাদেরকে অশিক্ষিত জাতি বা অশিক্ষিত সম্প্রদায় বা অশিক্ষিত একটা বলা যেতে পারে ব্যক্তিদের মধ্যে গণ্য করা হচ্ছে। যার কারণে এই শিক্ষিত এবং অশিক্ষিত ব্যক্তিদের মধ্যে একটা ব্যবধান বা দূরত্ব কিন্তু সৃষ্টি হয়েছিল এই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার মধ্যে। তাহলে এই যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা, এটা যদি 4 নম্বরের প্রশ্নে আসে, এটাকে তুমি ভূমিকা হিসেবে লিখে এই 4টে পয়েন্ট কিন্তু তুমি প্রশ্নের পয়েন্ট হিসেবে অবশ্যই দেবে। তাহলে দেখো, একটা পয়েন্ট তোমাকে আমি বোঝাতে গিয়ে একটা প্রশ্ন কিন্তু আমার বোঝানো হয়ে গেল। ঠিক আছে, এটা 4 নম্বরের জন্য খুব একটা ইম্পর্টেন্ট এবং ভাইটাল প্রশ্ন, যে ঔপনিবেশিক শিক্ষাধারার সমালোচনা বলতে কি বোঝো, বা ঔপনিবেশিক শিক্ষাধারার সমালোচনা করে দেখাও। 4 নম্বরের প্রশ্ন এটা আসতেই পারে, খুব ভাইটাল একটা পয়েন্ট। আমরা ভূমিকা অংশটাও পড়ে নিলাম, সঙ্গে 4টে পয়েন্টও আমরা জেনে নিলাম এবং বিশ্লেষণ করে নিলাম। বোঝা গেছে বিষয়টা? চলো পরের অংশে যাওয়া যাক। এবার যেটা আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে ঔপনিবেশিক শিক্ষা সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা কি ছিল। তৎকালীন সময়ে যে তৎকালীন সময়ে বহু এরকম সমালোচকরাই রয়েছেন যারা এই পাশ্চাত্য শিক্ষাকে কিন্তু একটু কুনজরেই দেখেছিলেন বা খুব একটা সহমত পোষণ করেননি এই বিষয়ে। আমাদের সিলেবাসের মধ্যে আমরা শুধুমাত্র রবীন্দ্রনাথকেই পাচ্ছি, তো রবীন্দ্রনাথের সম্পর্কেই আমরা জানি। ঔপনিবেশিক শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা কিরূপ ছিল বলছে, ভারতবর্ষে ব্রিটিশ রাজত্ব চালু থাকায় শিক্ষা ব্যবস্থা ছিল ঔপনিবেশিক চরিত্রের। খুব ভালো করে বুঝতে পারছি, ব্রিটিশ সরকারের রাজত্ব যেই সময় চলছে সেই সময়কেই আমরা যদি ধরে নিই, তাহলে সেই সময় ঔপনিবেশিক শিক্ষাই ছিল সেই শিক্ষার চরিত্র। এই ব্যবস্থায় পরীক্ষার অকৃতকার্য হওয়ার ভয়ে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের আবদ্ধ করে রাখার প্রবণতা ছিল, যেটা বলা যেতে পারে এখনো কিন্তু কিছুটা হলেও আছে, পুরোপুরি নেই কিন্তু এখনো কিছু কিছু জায়গায় রয়েছে। যে পরীক্ষা একটা এমন একটা মূল্যায়ন, পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতি এমন একটা জায়গা যেটাতে যদি আমরা কৃতকার্য না হই বা পাশ না হই, তার ভয়ে ছাত্রছাত্রীদের কি করে রাখা হচ্ছিল, ক্লাসরুমের 4 গণ্ডির বা 4টে দেওয়ালের গণ্ডির মধ্যে কিন্তু আবদ্ধ করে রাখা হচ্ছিল। সমালোচক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন কারণে এই শিক্ষা ব্যবস্থার নানা ত্রুটিগুলি তুলে ধরেছিলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সকলেই জানি তিনি উন্মুক্ত চেতা, উন্মুক্ত চিন্তার তিনি অধিকারী, যার কারণে স্কুলের 4 দেওয়ালের গণ্ডির মধ্যে নিজেও যেমন কোনোদিন পড়াশোনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি, ভারতের আপামর জনগণকেও কিন্তু তিনি এই স্কুলের 4 দেওয়ালের মধ্যে থাকার একটা বিধিনিষেধ বা নিষেধই করেছিলেন বলা যেতে পারে। যার কারণে তিনি কিন্তু এই যে বলা যেতে পারে শুধুমাত্র মূল্যায়ন বা পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, যে তোমাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে নাহলে তুমি ফেল করে আবার সেই ক্লাসে থেকে যাবে, এই চিন্তাধারাকে বর্জন করে এই শিক্ষা ব্যবস্থার বহু ত্রুটিগুলি কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। যেমন এখানে আমি মোটামুটিভাবে 8 থেকে 9টি পয়েন্ট লিখেছি, যেগুলো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বড় প্রশ্ন হিসেবে পয়েন্ট ব্যবহার করতেই পারো। যেখানে প্রশ্ন আসতে পারে যে ঔপনিবেশিক শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের ঠাকুরের চিন্তা ভাবনা কেমন ছিল, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেখানে তোমরা এটা ভূমিকা অংশ লিখে এই 9টা পয়েন্ট কিন্তু 8 নম্বরের বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই এই 9টা পয়েন্ট ব্যবহার করতে পারো। তাহলে এটা একটা প্রশ্ন, আমি তোমাদের প্রশ্ন আকারে কিন্তু বোঝাচ্ছি, টপিকটাও যেমন বোঝাচ্ছি তেমন কিন্তু এক একটা প্রশ্ন তোমাদের তৈরি করে দিচ্ছি। যেমন পূর্বে আমরা জানলাম ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে 4 নম্বরের জন্য ভূমিকা এবং 4টে পয়েন্ট বুঝিয়ে দিলাম, তেমনি এভাবে যদি এই প্রশ্নটা 8 নম্বরে আসে যে ঔপনিবেশিক শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা ব্যক্ত করো, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ভূমিকা অংশটা লিখে এই 9টা পয়েন্ট এলাবোরেট করতেই পারবে প্রশ্ন হিসেবে। যেমন প্রথম পয়েন্ট বলছে পদ্ধতিগত ত্রুটি, মানে কি, এই যে সিস্টেম বা পদ্ধতিটা যেটা রয়েছে, যে শিক্ষার ব্যবস্থা যেটা রয়েছে, সেটাকে প্রথমেই বলছেন এর পদ্ধতির মধ্যে অনেক ত্রুটি আছে। কারণ এই সেকেন্ড পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ভয়ে ছাত্রছাত্রীদের স্কুলের গণ্ডির ভেতরে আবদ্ধ রাখা হচ্ছিল। এছাড়াও নানা ত্রুটি তিনি লক্ষ্য করেছিলেন, যেমন ধরো বলতে পারো যে সঠিক পাঠ্যক্রমের অভাব হতে পারে, সঠিক পাঠ্য বইয়ের অভাব হতে পারে, সঠিক সিলেবাস বা বিভিন্ন প্রকার যে ত্রুটিগুলো পদ্ধতিগত দিক থেকে আছে, শিক্ষক শিক্ষণের অভাব রয়েছে। রবীন্দ্রনাথের চিন্তাধারাটা যেহেতু একটু তুলনামূলকভাবে আধুনিক ছিল বা একটু অন্যরকম ছিল, তাই তিনি এই শিক্ষা ব্যবস্থার একটা পদ্ধতিগত ত্রুটিও কিন্তু লক্ষ্য করেছিলেন। দ্বিতীয় পয়েন্ট, চিন্তা এবং বিকাশের অন্তরায়।
এই যে শিক্ষা ব্যবস্থাটা, যেখানে শুধুমাত্র স্কুলের চার দেওয়ালের গণ্ডির মধ্যে থেকেই শিক্ষা অর্জন করা হবে, মূল্যায়ন বা পরীক্ষাই হবে একজন শিক্ষার্থীর মাপকাঠি, তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থী যে রয়েছে, যে ছাত্র বা ছাত্রী রয়েছে, তার চিন্তা, বুদ্ধি এবং বিকাশের সঠিক যে বিকাশ, সেটা হয়তো হবে না বলে রবীন্দ্রনাথ মনে করেছিলেন। এবং তিনি বলছেন যে এই শিক্ষার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে চিন্তা এবং বিকাশের অন্তরায় বা বাধার সৃষ্টি হবে। বোঝা গেল? 3 নম্বর, সাংস্কৃতিক ঐতিহ্য অবহেলিত। এই শিক্ষা ব্যবস্থা যেহেতু খুব ইংরেজি শিক্ষা কেন্দ্রিক ছিল, আমরা আগের পয়েন্টেই পড়লাম যে ইংরেজি ভাষাকে বিশেষ করে প্রাধান্য দেওয়া হচ্ছিল, তাই কারণে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা সাংস্কৃতিক ঐতিহ্যের ঘাটতিও দেখা গিয়েছিল। কারণ আমরা ভারতীয়, আমরা বাঙালি, আমাদের কালচার, আমাদের হেরিটেজ, আমাদের সংস্কৃতি সবটাই কিন্তু পাশ্চাত্য দেশের তুলনায় আলাদা এবং ভিন্ন। তাই জন্য আমাদেরকে শিক্ষাদান করতে গেলে আমাদের ভাষায়, আমাদের সংস্কৃতিকে বুঝিয়ে আমাদের শিক্ষাদান করাটাই সব থেকে উপযুক্ত বলে মনে হয়। সেই শিক্ষা ব্যবস্থাটা বা সেই উপযুক্ত কথাটাই এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল না। কেবলমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য ইংরেজি কালচারকে বা ইংরেজি ভাবধারণাকে, ইংরেজি যে বিভিন্ন বিকাশকে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল, যার কারণে ভারতীয় ঐতিহ্য, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচারকে পুরোপুরি অবজ্ঞা করা হচ্ছিল এই শিক্ষা ব্যবস্থার মধ্যে। একজন ভারতীয়কে শিক্ষিত করতে গেলে ভারতের সংস্কৃতিতে শিক্ষিত হতে হবে, ভারতের কালচারে শিক্ষিত হতে হবে, ভারতের হেরিটেজ ঐতিহ্যকে বুঝতে হবে, কিন্তু তা না করে পাশ্চাত্য দেশের কেরানি তৈরি করার জন্য পাশ্চাত্য দেশের শিক্ষা, কালচার, হেরিটেজ সেগুলোকে এই দেশের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছিল জোর করে। যার কারণে রবীন্দ্রনাথ বলছেন যে এইখানে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য পুরোপুরিভাবে অবহেলিত হচ্ছিল। 4র্থ পয়েন্ট, মুষ্টিমেয় শিক্ষার সুযোগ। কেন বলছে? ওই যে আমি প্রথমেই বললাম, যেহেতু এটা সমাজের উচ্চবিত্ত শ্রেণীদের একটা শিক্ষার মাধ্যম ছিল, সবার পক্ষে ইংরেজি শিক্ষা গ্রহণ করা যেমন ব্যয় সাপেক্ষ ব্যাপার ছিল, তেমন সাধ্যমতো ব্যবস্থাও ছিল না। কারণ সকলে ইংরেজি বলতে পারতো না বা ইংরেজি বুঝতে পারতো না, যার কারণে খুব অল্প সংখ্যক জনগণ বা অল্প সংখ্যক শিক্ষার্থী কিন্তু এই শিক্ষা ব্যবস্থার আওতায় এসেছিল। যেটা শিক্ষা সকলের জন্য, শিক্ষার অধিকার সকলের রয়েছে, সবাই শিক্ষা পাবে, সেখানে যদি শুধুমাত্র ইংরেজি শিক্ষার উপর ভর করে আমরা মুষ্টিমেয় লোককে শিক্ষা দিই, তাহলে সেই শিক্ষা কিন্তু পরিপূর্ণতা পায় না। আমরা যদি পরবর্তীকালে, তোমরা যদি কেউ আর্টস নিয়ে পড়ো, সেখানে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান নিয়ে যদি কেউ পড়ো, সেখানেও দেখতে পারবে রবীন্দ্রনাথ কিন্তু তার শিক্ষা সম্পর্কে মতামতে বলেছেন যে শিক্ষা সকলের অধিকার, মুষ্টিমেয় জনগণের অধিকার শুধু শিক্ষা নয়, শিক্ষা যেমন হবে মাতৃভাষা, রবীন্দ্রনাথ বলেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, তাই মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানই হচ্ছে সব থেকে বড় শিক্ষাদান, এবং সেটা সকলের মধ্যে যাতে ছড়িয়ে পড়ে তার ব্যবস্থা করতে হবে। যেহেতু এই পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা মুষ্টিমেয় গুটি কয়েক মানুষজনকে শিক্ষাদানের জন্য একটা প্রস্তুতি নিচ্ছিল, তার কারণে রবীন্দ্রনাথ বলেছেন এই শিক্ষা ব্যবস্থাকে কিন্তু আমরা ত্রুটিপূর্ণ বলতে পারি। কারণ কি? এখানে মুষ্টিমেয় শিক্ষার সুযোগ গ্রহণ করছিল বা পাচ্ছিল, সমাজের সকল স্তরের মানুষ কিন্তু এই শিক্ষা গ্রহণ করার সুযোগ পায়নি। 5ম, ছাত্রছাত্রীদের জ্ঞান বিজ্ঞানের ধারণা তৈরি হলেও এই শিক্ষায় প্রাণের ছোঁয়া, আধ্যাত্মিকতা ও দর্শনের প্রভাব নেই। খুব ভাইটাল একটা পয়েন্ট রবীন্দ্রনাথ বলেছেন, যে রবীন্দ্রনাথ বলছেন এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ছাত্র বা ছাত্রী যারা রয়েছে, যারা শিক্ষা গ্রহণ করছে পাশ্চাত্য শিক্ষা, হ্যাঁ মানলাম তাদের মধ্যে জ্ঞান বিজ্ঞান চেতনার একটা গুরুত্বপূর্ণ বিকাশ আমরা লক্ষ্য করতে পারছি, কিন্তু শুধু জ্ঞান বিজ্ঞান দিলে তো শিক্ষা অর্জন করা যায় না। তার মধ্যে না আছে আধ্যাত্মিকতা, না হচ্ছে দার্শনিকতা, আর না আছে প্রাণের ছোঁয়া, যেন সেটা মৃত কিছু শেখার মতো। তার মধ্যে প্রাণ সঞ্চার নেই, তার মধ্যে কোনো বলা যেতে পারে ভাবের সঞ্চার নেই, পুরোটাই যেন নিস্তেজ স্লথ শিক্ষা একটা, তার মধ্যে প্রাণোচ্ছল বা উজ্জ্বল কিছু ব্যাপার নেই, তাই না? এটা একটা পয়েন্ট ভাইটাল। 6 নম্বর বলছে মাতৃভাষায় শিক্ষার অভাব। খুব গুরুত্বপূর্ণ, এবং এতক্ষণ ধরে যেটা আমি বলছি যে যেহেতু ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে বিশেষ করে প্রাধান্য পাচ্ছিল, তার কারণে মাতৃভাষায় শিক্ষাদান এটা কিন্তু অনেক পিছিয়ে পড়ছিল এই শিক্ষায়, যার কারণে বহু শিক্ষার্থী কিন্তু এই সময় নিজেদের ভাষায় শিক্ষা গ্রহণ করার সুযোগ পায়নি, জোর করে তাদের উপর ইংরেজি ভাষা শিক্ষাটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, এবং সমাজের বহু স্তরের মানুষ যারা ইংরেজি জানে না, তারা এই শিক্ষা থেকে বঞ্চিত থেকে গেছে। পরের পয়েন্ট, দেশীয় ভাষা ও সংস্কৃতির চর্চা কম। শুধু বাংলা ভাষা নয়, মাতৃভাষা নয়, আঞ্চলিক দেশীয় ভাষা যেগুলো রয়েছে সেগুলোরও চর্চা প্রয়োজন। এমনকি সংস্কৃতি, কালচারাল চর্চা, ধরো তোমাদের স্কুলে তুমি যদি শুধুমাত্র ভাষা শিক্ষাই গ্রহণ করো তাহলে তো হবে না, তোমাকে বিজ্ঞান শিক্ষাও গ্রহণ করতে হবে,
তোমাকে কর্মশিক্ষা গ্রহণ করতে হবে, তোমাকে শারীর শিক্ষাও গ্রহণ করতে হবে। এই শিক্ষা ব্যবস্থাটা এতটাই যান্ত্রিক উপায় অবলম্বন হচ্ছিল, যার কারণে এখানে সংস্কৃতি চর্চা, আধ্যাত্ম চর্চা, দর্শন চর্চা, প্রাণ ছোঁয়া চর্চা কিচ্ছু হচ্ছিল না। যার কারণে রবীন্দ্রনাথ কিন্তু এই শিক্ষা ব্যবস্থার একটা ত্রুটি, এতগুলো ত্রুটি তিনি লক্ষ্য করেছিলেন। আরও 8 নম্বর বলছে, প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তাকে অস্বীকার করা হয়েছে। প্রাথমিক মানে কি? একদম গ্রাসরুট লেভেল থেকে, ছোটবেলা থেকে এই শিক্ষার একটা ধারণাকে পাশ্চাত্য শিক্ষার্থীরা বা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা কিন্তু গুরুত্ব দেয়নি। সমাজের উচ্চশিক্ষিত ব্যক্তিদের মধ্যে এই শিক্ষা ব্যবস্থার প্রচলনের জন্য উঁচু শিক্ষা ব্যবস্থা এই শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে মানে প্রাধান্য পেয়েছে বলা যেতে পারে। কেননা সাধারণভাবে প্রাইমারি লেভেলে যে শিক্ষাটা প্রয়োজন সেই শিক্ষার কথা কিন্তু এই শিক্ষা ব্যবস্থা বা ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা কিছুই বলেনি। তোমরা উঁচু ক্লাস থেকে গেলে এই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারবে, নিচু ক্লাসে এই শিক্ষার কোনো ছোঁয়া কিন্তু ছিল না। যার কারণে রবীন্দ্রনাথ বলেছেন প্রাথমিক লেভেল, যেটা একটি সন্তানের বা একটি শিশুর সব থেকে প্রথম শিক্ষা জীবনের শুরু, সেই প্রাইমারি লেভেলেই কিন্তু এই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা কিছুই করতে পারেনি। যার কারণে এটাও কিন্তু একটা বড়সড় ত্রুটি ছিল, যে ছোটবেলা থেকে যদি আমরা কোনো জিনিস প্র্যাকটিস না করি, না বুঝে যাই, হঠাৎ করে সেই বড় বয়সে গিয়ে কিন্তু সেই জিনিসটাকে আমরা বুঝতে পারবো না। রবীন্দ্রনাথ বলছেন প্রাথমিক শিক্ষাতে যদি এদের জোর না থাকে তাহলে উচ্চশিক্ষা কি করে তারা জোর দিতে পারে এইভাবে। তারপর 9 নম্বর পয়েন্ট বলছে কি, খ্রিস্টান মিশনারিদের প্রভাবে খ্রিস্টান ধর্মের প্রচার বেশি প্রাধান্য পেতে থাকে। খুব ভাইটাল একটা পয়েন্ট, কারণ আমরা দেখেছি যখন ফোর্ট উইলিয়াম কলেজ বা শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হচ্ছিল, সেখানে যে ছাত্রছাত্রীরা পড়ছিল তারা মূলত খ্রিস্টান ধর্মের জিনিসপত্রই শিখছিল, এবং সেখানকার যে ধর্মযাজক বা শিক্ষকরা ছিলেন তারা মূলত খ্রিস্টান ধর্মকেই প্রচার করার জন্য কিন্তু রীতিমতো উঠে পড়ে লেগেছিলেন। এবং ভারতীয় রীতিনীতি, ভারতীয় ধর্ম, ভারতীয় দর্শন, ভারতীয় শিক্ষা প্রত্যেকটা জিনিসকে কিন্তু সেই ঔপনিবেশিক শিক্ষাবিদরা অবহেলা করেছেন। যার কারণে ব্রিটিশ সরকারের যে খ্রিস্টান ধর্মের যে প্রভাব, সেটা কিন্তু এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে কতটা প্রভাব ফেলেছিল সেটা আমরা সহজেই বুঝতে পারছি। তো বিভিন্ন এই ত্রুটিগুলো, প্রায় 9 থেকে 10টা ত্রুটি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে আমাদের সামনে তুলে ধরলেন, যেটা 8 নম্বরে বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু খুব খুব ভাইটাল কয়েকটা পয়েন্ট। ঠিক আছে, তোমরা এটাকে ভূমিকা হিসেবে লিখে এই 9টা পয়েন্টকে কিন্তু যেভাবে বললাম বুঝে অবশ্যই যদি লেখো, তাহলে কিন্তু 8 নম্বর অবশ্যই তোমরা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে। চলো, যদি কারো স্ক্রিনশট প্রয়োজন হয় এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো, তারপর দেখো, এবার আমরা একটু টেক্সচুয়াল আলোচনা করব, কারণ আমি দেখেছি টেক্সট এই অংশটা খুব সুন্দরভাবে রয়েছে এবং তোমরা এতে খুব সহজেই বুঝতে পারবে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধুমাত্র ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করলেন তাই নয়, এই ত্রুটিগুলোর বা এই সমস্যাগুলোর সমাধানও কিন্তু করার চেষ্টা করলেন প্রথম থেকে, যেটা আমি বলছি। যার কারণে তিনি কিছু পদক্ষেপ গ্রহণ করলেন, কিছু সংস্থা বা কিছু বলা যেতে পারে ইনস্টিটিউট প্রতিষ্ঠা করলেন, যেগুলো পরবর্তীকালে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থাকে ছাপিয়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ কিন্তু করে তুলেছিল। যার মধ্যে রবীন্দ্রনাথের প্রথম পদক্ষেপ ছিল রবীন্দ্রনাথের শান্তিনিকেতন শিক্ষা ভাবনা। আচ্ছা, এই শান্তিনিকেতন মানে কিন্তু কেনাকাটার আনন্দ নিকেতন নয়, এটা শান্তিনিকেতন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব প্রতিষ্ঠান। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর যার জন্ম 1861, 1941 মৃত্যু, তার মতে শিক্ষা হলো বাইরের প্রকৃতি এবং অন্তঃপ্রকৃতির মধ্যে সমন্বয় সাধন। খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেনের জন্য এই কোট লাইনটা তুলে দিতে পারে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা হচ্ছে বাইরের প্রকৃতি অর্থাৎ বিশ্ব প্রকৃতি, নেচার, তার সঙ্গে অন্তঃপ্রকৃতি বা অভ্যন্তর, আমাদের অন্তরের যে প্রকৃতি রয়েছে তার একটা সমন্বয় সাধন, একটা মিশ্রণ, বা একটা বলা যেতে পারে যোগসূত্র রয়েছে এই দুটো জিনিসের মধ্যে। বহির্প্রকৃতি এবং অন্তঃপ্রকৃতি এই দুটোর মধ্যে একটা যোগসূত্র রয়েছে। এক কথায় পরিপূর্ণ মানব সত্তাকে লালন করে দেহ, মন এবং আত্মার সমন্বয় সাধনের মাধ্যমে নিজেকে জাতির উপযোগী ও দক্ষ কল্যাণকামী সদস্য হিসেবে গড়ে তোলার নামই হচ্ছে শিক্ষা। তাহলে রবীন্দ্রনাথের মতে কি, যে পরিপূর্ণ মানব সত্তাকে, আমাদের মনের মধ্যে থাকা যে, দেহের মধ্যে থাকা যে মানব সত্তাটি রয়েছে সেটাকে পরিপূর্ণ আকারে বিকাশ করার জন্য দেহ, মন, আত্মাকে একসঙ্গে করে সমন্বয় সাধন করে নিজেকে জাতির উপযোগী, দক্ষ এবং কল্যাণকামী সদস্য হিসেবে গড়ে তোলার নামই হচ্ছে রবীন্দ্রনাথের মতে প্রকৃত শিক্ষা। শিক্ষা সমস্যা, স্বদেশী সমাজ, রবীন্দ্রনাথের বহু গ্রন্থ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট।
স্বদেশী সমাজ, শিক্ষার হেরফের, তোতা কাহিনী প্রভৃতি প্রবন্ধে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে রবীন্দ্রনাথ ভারতের ঔপনিবেশিক শিক্ষা থেকে পৃথক শিক্ষানীতির বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালান। তাহলে দেখো খুব ভালো করে এটা শর্ট কোশ্চেনের জন্য পড়বে, যে বলে দিল রবীন্দ্রনাথ ঠাকুরের ঔপনিবেশিক শিক্ষা সমালোচনা করে রচিত দুটি গ্রন্থের নাম লেখো। তাহলে তোমরা সেখানে এই গ্রন্থগুলো লিখতে পারো, শিক্ষা সমস্যা, স্বদেশী সমাজ, শিক্ষার হেরফের, তোতা কাহিনী প্রভৃতি গ্রন্থগুলো কিন্তু রবীন্দ্রনাথ এই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেই লিখেছিলেন। তার এই গবেষণার প্রধান কেন্দ্র হয়ে ওঠে বীরভূম জেলার বোলপুরের শহরের নিকটবর্তী ভুবনডাঙ্গা নামক গ্রাম। কোথায়? এই যে সমস্ত যে চর্চাগুলো তিনি করছেন বা এই যে পরীক্ষা নিরীক্ষা করছেন, তার প্রধান কেন্দ্র কোথায় হয়ে উঠেছিল? বীরভূম জেলার বোলপুর শহরের নিকটবর্তী ভুবনডাঙ্গা নামে গ্রামটি। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিভৃতে মানে কি অন্তরালে ধর্মচর্চা করার উদ্দেশ্যে এই ভুবনডাঙ্গায় 1861 খ্রিস্টাব্দে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় না? রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি এই ভুবনডাঙ্গায় নিভৃত আড়ালে ধর্মচর্চা করবেন বলে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে না 1861 সালে। শান্তিনিকেতন আশ্রম কবে প্রতিষ্ঠিত হয়? 1861 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন? রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এটাও শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ এই স্থানেরই নতুন নামকরণ করলেন শান্তিনিকেতন। খুব ভালো করে মাথায় রাখতে হবে, যে জায়গাটিকে তার পিতা বা বাবা ধর্মচর্চার উদ্দেশ্যে মানে তৈরি করেছিলেন, সেটাই রবীন্দ্রনাথ নতুন নামকরণ করলেন শান্তিনিকেতন, অর্থাৎ কি শান্তির নিকেতন, যেখানে গেলে শান্তি পাওয়া যায়। রবীন্দ্রনাথ 1901 খ্রিস্টাব্দে এখানে ব্রহ্মবিদ্যালয় বা পাঠভবন স্কুলটি প্রতিষ্ঠা করেন। খুব ইম্পর্টেন্ট, শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয় বা পাঠভবন স্কুল কে কবে প্রতিষ্ঠা করেছিলেন? আমরা জেনে নিলাম রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে ব্রহ্মবিদ্যালয় বা পাঠভবন স্কুলটি প্রতিষ্ঠা করেন এবং এরপর থেকে জীবনের বিভিন্ন সময় এই আশ্রমে বসবাস করেন। শিল্পকলা সমৃদ্ধ কলা ভবনটি স্থাপিত হয় 1909 খ্রিস্টাব্দে। তাহলে এই যে শান্তিনিকেতনে যে শিল্পকলা বা চারুশিল্পের যে ভবন বা ঘরটি বা গৃহটি নির্মাণ করা হয়েছিল, তার নাম কি? কলা ভবন, যেটি তার প্রায় 8 বছর পর 1909 সালে স্থাপিত হয়। তিনি শান্তিনিকেতনের সুবিস্তৃত প্রাকৃতিক পরিবেশে নিজের ও অন্যান্য আশ্রমিকদের বসবাসের জন্য বহু সুন্দর সুন্দর ভবন নির্মাণ করেন। এখানকার দোল উৎসব, পৌষ মেলা বাংলার সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরেছে। তাহলে দেখো শান্তিনিকেতন শিক্ষা ভাবনায় রবীন্দ্রনাথের কতগুলো শর্ট কোশ্চেন আমরা পেয়ে গেলাম। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা বিষয়ক একটা কোট লাইন পেলাম, রবীন্দ্রনাথের মতে শিক্ষা কি। তারপর পেলাম রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে কতগুলি গ্রন্থ লিখেছিলেন সেটা। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রম কোথায় প্রতিষ্ঠা করলেন, কবে প্রতিষ্ঠা করলেন, শান্তিনিকেতন আশ্রমের আগে বা রবীন্দ্রনাথের পূর্বে কে কি প্রতিষ্ঠা করেছিলেন, এবং তার সঙ্গে পেলাম রবীন্দ্রনাথ পাঠভবন বা ব্রহ্মবিদ্যালয় স্কুলটি কবে প্রতিষ্ঠা করলেন। কোথায়? এই শান্তিনিকেতনের মধ্যেই পাঠভবন বা ব্রহ্মবিদ্যালয় নামক স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে শান্তিনিকেতন শিক্ষা ভাবনায়। চলো চলে যাব পরেরটায়। এবার শান্তিনিকেতনের পরবর্তী পর্যায়ে হচ্ছে রবীন্দ্রনাথের বিশ্বভারতীর উদ্যোগ। শান্তিনিকেতন তো একটা খুব সুন্দর রেসপন্স পেল, খুব সুন্দর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি নিজের উদ্যোগে ভারতীয় শিক্ষাদানের উদ্দেশ্যে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করলেন। এরপর রবীন্দ্রনাথ আরো বৃহত্তর ক্ষেত্রে ছড়িয়ে পড়ার জন্য আরো ভারতীয়দের ভারতীয় শিক্ষাদানের জন্য প্রতিষ্ঠা করতে চেষ্টা করলেন বিশ্বভারতী, যা পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষের অভ্যন্তরের মানুষটিকে পরিচর্যা করে খাঁটি মানুষ বানানোর প্রচেষ্টাই হচ্ছে শিক্ষা। শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে তার চিন্তার জগৎ বহুদূর পর্যন্ত বিস্তৃত। এই চিন্তার একটি দিকই হচ্ছে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি, যেখানে চিন্তা জগৎকে আরো প্রসারিত, আরো বৃহত্তর ক্ষেত্রে মাপা যেতে পারে, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি। তিনি সদ্য প্রতিষ্ঠিত যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, যেমন মহীশূর, বারাণসী, পাটনা বিশ্ববিদ্যালয়, এমনকি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় প্রভৃতি বিশ্ববিদ্যালয়গুলিতে একটি ত্রুটি লক্ষ্য করেন, যে সেগুলিতেও পুরনো ইউরোপীয় ছাঁচেরই নতুন ঢালাই করা হচ্ছে। আধুনিক যে সমস্ত নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলো তৎকালীন সময় প্রতিষ্ঠিত হচ্ছে, যেমন মহীশূর, পাটনা, তারপর হচ্ছে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়,
প্রভৃতি বিশ্ববিদ্যালয়গুলোকে তিনি সেই একই ত্রুটি যা তিনি সমালোচনা করেছেন ঔপনিবেশিক শিক্ষার ক্ষেত্রে, সেই একই ত্রুটি তিনি লক্ষ্য করছেন যে এখানে তো সেই একই প্রাচীন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে মানে প্রাচীন খোলক ত্যাগ করে নতুন ভাবধারায় নতুন ছাঁচে ঢালা হচ্ছে। এখানে তো নিত্য নতুন কিছু নেই এর মধ্যে। তিনি এই পুরনো ইউরোপীয় ছাঁচ বাদ দিয়ে নতুন ধরনের উচ্চশিক্ষার ভাবনা শুরু করলেন। রবীন্দ্রনাথের মতে বিশ্ববিদ্যালয় হলো যাবতীয় জ্ঞান ভাণ্ডারের রক্ষক। কার মতে প্রশ্ন আসতে পারে? যাবতীয় জ্ঞান ভাণ্ডারের রক্ষক যে বিশ্ববিদ্যালয়, এটি কার মতামত? এটি আমাদের কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত। সেই জ্ঞানকে সাধনা এবং প্রজ্ঞার মাধ্যমে বৃদ্ধি করা এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থিত করার দায়িত্বও হচ্ছে বিশ্ববিদ্যালয়েরই। মুক্ত চিন্তার চর্চা, সত্যানুসন্ধানের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা বিশ্ববিদ্যালয়েরই কর্তব্য। এই আদর্শে শিক্ষাদানের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ 1919 সাল থেকে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কথা ভাবতে শুরু করেন। তাহলে রবীন্দ্রনাথের বিশ্বভারতী যে বিশ্বভারতী গঠনের যে ভাবনাটা, সেটা কবে থেকে তিনি শুরু করলেন? 1919 সাল থেকে শুরু করে দিয়েছিলেন। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি তিনি বিশ্ববিদ্যালয়টির নামও ঠিক করে ফেললেন বিশ্বভারতী। ভারতের একটি বিশ্ববিদ্যালয় যা সর্বক্ষেত্রে সমগ্র বিশ্বে এক অসামান্য দাবি রাখে। অবশেষে তিনি বীরভূম জেলার শান্তিনিকেতনে 1921 খ্রিস্টাব্দে, খুব ইম্পর্টেন্ট, বিশ্বভারতী কবে প্রতিষ্ঠা করেন? খুব ভাইটাল প্রশ্ন। 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কলাবিদ্যার পাশাপাশি এখানে অর্থশাস্ত্র, কৃষিতত্ত্ব, স্বাস্থ্যবিদ্যা, পল্লী উন্নয়ন সহ সমস্ত ব্যবহারিক বিজ্ঞানের পাঠদান শুরু হয়। শুধুমাত্র কলাবিদ্যা নয়, শুধুমাত্র আর্টস পড়ানো নয়, সঙ্গীত, বাংলা, ইতিহাস এসব নয়, তার পাশাপাশি কৃষিবিদ্যা, অর্থশাস্ত্র, স্বাস্থ্যবিদ্যা, পল্লী উন্নয়ন, গ্রামোন্নয়ন প্রভৃতি বিষয়ে এখানে কিন্তু শিক্ষাদান ধীরে ধীরে শুরু হলো। বিশ্বভারতী শিক্ষাদান পদ্ধতিতে আকৃষ্ট হয়ে দেশ বিদেশের পণ্ডিত ও শিক্ষার্থীরা এখানে আসতে থাকেন। বহু পণ্ডিত রবীন্দ্রনাথের আমন্ত্রণে এখানে শিক্ষকতার ক্ষেত্রেও যোগ দিয়েছিলেন। বহু মূল্যবান গ্রন্থ এবং পত্রপত্রিকার সমন্বয়ে বিশ্বভারতীর গ্রন্থাগার সমৃদ্ধ হয়ে উঠল। বিভিন্ন ভাষা, সাহিত্য, কলাশাস্ত্র, পল্লী শিক্ষা, কৃষি, অর্থনৈতিক গবেষণা সহ বিভিন্ন বিষয়ে এখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছেন, এটা একটা শর্টের জন্য আসতে পারে, রবীন্দ্র জীবনীকার কে? রবীন্দ্র জীবনীকার হচ্ছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। কবির মনে তাহার মিশন সম্বন্ধে দ্বিধা নাই। মিশন মানে কি? তার যে এম বা টার্গেট তিনি যেটা ঠিক করে রেখেছেন যে বিশ্বভারতী কিভাবে তিনি গঠন করবেন, তার মনে কিন্তু সেই বিষয়ে কোনো দ্বিধা ছিল না। তাহার অন্তরের বিশ্বাস, আন্তর্জাতিকতার মনশিক্ষা না পাইলে ভাবিকালের সভ্যতা টিকিবে না। তার মনের বিশ্বাস যে আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল লেভেলে যদি শিক্ষা ভারতীয়রা না পায়, তাহলে ভাবিকাল বা ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু টিকে থাকতে পারবে না। তাহলে সেই উদ্দেশ্যকেই চরিতার্থ করার জন্য তিনি প্রতিষ্ঠা করে ফেললেন এই বৃহত্তর একটি ক্ষেত্র, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যা এখনো এক্সিস্ট করে এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এখনো রয়েছে। ঠিক আছে? কলকাতার নাগরিক জীবন থেকে অনেক দূরে অবস্থিত এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে দুটি ক্যাম্পাস রয়েছে। একটিকে বলা হচ্ছে শান্তিনিকেতন এবং অপরটি হচ্ছে শ্রীনিকেতন। পদাধিকার বলে এই বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হন ভারতের রাষ্ট্রপতি এবং আচার্য হলেন ভারতের প্রধানমন্ত্রী। খুব ইম্পর্টেন্ট, পদাধিকার বলে এই বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি এবং তৎকালীন আচার্য হয়েছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। পরিদর্শকের অনুমোদন সাপেক্ষ এখানকার উপাচার্য নিযুক্ত হন। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এর প্রথম আচার্য। খুব ইম্পর্টেন্ট, ভাইটাল জায়গা। বিশ্বভারতীর প্রথম আচার্য কে ছিলেন? প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এবং কবির পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এখানকার প্রথম উপাচার্য। 1951 থেকে 1953 সাল পর্যন্ত যে এই 2 বছর তিনি উপাচার্যের পদ কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর অলঙ্কৃত করেছিলেন। দেশ বিদেশের প্রচুর ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতে আসেন। 1951 খ্রিস্টাব্দে এই বিশ্ববিদ্যালয় ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা দাগাবে, স্টার মার্ক করলাম যে শর্টে আসতে পারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত হয়েছে, সেটা হচ্ছে 1951 খ্রিস্টাব্দে। এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, আচার্য কে ছিলেন, পরিদর্শক কে ছিলেন এবং তার সঙ্গে বিভিন্ন তথ্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অবশ্যই খাতায় একটু নোট ডাউন করবে।
এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সত্যজিৎ রায়, নেহেরু পুত্রী ইন্দিরা গান্ধী, সুচিত্রা মিত্র, মহাশ্বেতা দেবী, অমর্ত্য সেন প্রমুখ গুণী জনী মানুষরা কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেছিলেন। চলো পরেরটায়। এবার বলছে, এটা খুব বড় প্রশ্নের জন্য আসে যে প্রকৃতি, মানুষ এবং শিক্ষার সমন্বয়। রবীন্দ্রনাথ উচ্চশিক্ষাকে বা পাশ্চাত্য শিক্ষা বা ঔপনিবেশিক শিক্ষাকে সমালোচনা করতে গিয়ে দুটি অনবদ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে ফেললেন, বহু গ্রন্থ রচনা করে ফেললেন। তখনও তার মনে একটু দ্বিধাবোধ কাজ করছিল যে প্রতিষ্ঠা তো হলো, এত কিছু করা হলো, এত গ্রন্থ লেখা হলো, এত প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হলো, তা সত্ত্বেও রবীন্দ্রনাথ একটু মনে খুঁতখুঁত করেই যাচ্ছিলেন। তার মনে হচ্ছিল প্রকৃতি, মানুষ এবং শিক্ষাকে কি করে এক করা যায়, যেখানে মানুষ শিক্ষা গ্রহণ করবে প্রকৃতির কোলে বসে। আমরা জানি রবীন্দ্রনাথ আম গাছের তলায় বা বট গাছের তলায় বসে শিক্ষাদানের একটা কথা বলেছিলেন, যেটা এখনো শান্তিনিকেতন, রবীন্দ্রভারতী, বিশ্বভারতীতে এখনো প্রচলন রয়েছে সেই রীতিটা। তো সেইটাকেই সমন্বয় মানে এক জায়গায় আনার প্রচেষ্টা তিনি আবারও শুরু করলেন। মানুষকে, প্রকৃতিকে এবং শিক্ষাকে একত্রিত করার, সমন্বয় করার যে একটা ভাবনা বা চিন্তা, সেটা রবীন্দ্রনাথ করে দেখালেন। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে মানুষ ও প্রকৃতি থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় বলে মনেই করতেন না। তিনি, তার মনেই হতো না যে শিক্ষা ব্যবস্থাটা শুধুমাত্র স্কুলের চার দেওয়ালের মধ্যে থেকে কয়েকটি বই পড়লেই হয়ে যায়। রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃত শিক্ষা হচ্ছে প্রকৃতির কোলে, তোমাকে যা শেখাবে প্রকৃতিই শেখাবে, কারণ তুমি প্রকৃতির সন্তান। তাই জন্য বলছেন তার প্রকৃতি, মানুষ এবং শিক্ষাকে তিনি বিচ্ছিন্ন বা আলাদা বলে মনে করতেন না। তার মতে শিক্ষার সঙ্গে প্রকৃতি ও মানুষের সমন্বয় গড়ে তোলা দরকার। তার শিক্ষা ভাবনার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার এই প্রকৃতি ভাবনা। জীবনস্মৃতি গ্রন্থে তিনি লিখেছেন, আমার শিশুকালেই বিশ্ব প্রকৃতির সাথে আমার খুব একটি সহজ এবং নিবিড় যোগ ছিল। বাড়ির ভিতরের নারিকেল গাছগুলি প্রত্যেকে আমার কাছে অত্যন্ত সত্য হইয়া দেখা দিত। সকালে জাগিবা মাত্রই সমস্ত পৃথিবীর জীবনোল্লাস আমার মনকে তাহার খেলার সঙ্গীর মতো ডাকিয়া বাহির করিত। তিনি উপলব্ধি করেন যে প্রকৃতির সঙ্গে মানুষের জীবন ও অস্তিত্ব অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। সকল জীব বৃক্ষদের অবলম্বন করে বেঁচে থাকে, কিন্তু আজ মানুষ নির্মমভাবে বন ধ্বংস করে মরুভূমিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। তার লেখা অরণ্য দেবতা, তাহলে জীবন স্মৃতি তার একটি গ্রন্থ, তার লেখা নিজস্ব আত্মজীবনী আমরা পড়েছি, এবং তারই লেখা আরেকটি গ্রন্থের নাম হচ্ছে অরণ্য দেবতা, এগুলো দিতে পারে শর্টে। অরণ্য দেবতা প্রবন্ধে তিনি লিখেছেন, লুব্ধ মানে লোভী মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতি ডেকে এনেছে। বায়ুকে নির্মল করার ভার যে গাছপালার ওপর, যার পত্র ঝরে গিয়ে ভূমিকে উর্বরতা দেয়, তাকেই সে নির্মূল করেছে। বিধাতার যা কিছু কল্যাণের দান, আপনার কল্যাণ বিস্তৃত হয়ে মানুষ তাকেই নষ্ট করছে। রবীন্দ্রনাথ বলছেন বিধাতা বা ভগবান মানুষের কল্যাণের জন্য যা কিছু দান করেছে, মানুষ সেসব বিবেচনা না করে সেই কল্যাণকামী বস্তুগুলিকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। তিনি শান্তিনিকেতনে পঞ্চবটি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বৃক্ষরোপণ উৎসব চালু করেছিলেন। কি চালু করেছিলেন? শান্তিনিকেতনে পঞ্চবটি বা পঞ্চবটের সমাহার, 5টি বটবৃক্ষ বা 5 রকমের গাছ লাগিয়ে তিনি শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবকে জোরদার করেন, যা এখনও প্রচলিত রয়েছে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে তার আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলেন। তার মৃত্যুর পর থেকে প্রতি বছর 22শে শ্রাবণ দিনটি শান্তিনিকেতনে বৃক্ষরোপণ দিন হিসেবে পালিত হয়। শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, শান্তিনিকেতনে বৃক্ষরোপণ দিন বা দিবস কবে পালিত হয়? রবীন্দ্রনাথের মৃত্যু দিবস 22শে শ্রাবণ দিনটিকে বৃক্ষরোপণ দিবস হিসেবে পালন করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রচ্ছদ রয়েছে। শান্তিনিকেতনে 1940 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি রবীন্দ্রনাথের আতিথেয়তায় মহাত্মা গান্ধী এবং তার স্ত্রী কস্তুরবা গান্ধী, দেখতে পাচ্ছি আমরা তাকে, কবিগুরু বসে রয়েছেন, তার সামনেই মহাত্মা গান্ধী এবং তার স্ত্রী কস্তুরবা গান্ধী রয়েছে শান্তিনিকেতন আশ্রমে। এরপরে এবার রবীন্দ্রনাথ আরো কিছু উন্নয়নমূলক কাজকর্ম করেছেন। যেমন রবীন্দ্রনাথ পল্লীগ্রামের মানুষের কল্যাণের উদ্দেশ্যে কৃষিকাজের উন্নতির বিষয়ে বিভিন্ন রকম চিন্তাভাবনা করেছেন। প্রজাদের সদ্য বকেয়া খাজনার ওপর সামান্য হিতৈষী বৃত্তি ধার্য করে এবং জমিদারি থেকে তার সমপরিমাণ অর্থ ভর্তুকি দিয়ে তিনি হিতৈষী তহবিল গঠন করেছিলেন, যা কিন্তু পুরোটাই এই সমস্ত দরিদ্র কৃষকদের কথা ভেবেই তিনি গঠন করেছিলেন। এটা আসে
হিতৈষী তহবিল কে গঠন করেছিলেন? হিতৈষী তহবিল রবীন্দ্রনাথ গঠন করেছিলেন। যেহেতু তিনি জমিদার ছিলেন, যে পরিমাণ খাজনা বা কর তিনি আদায় করতেন তা তিনি জনগণের উদ্দেশ্যে বিলিয়ে দিতেন। এই তহবিলের অর্থ কি খাতে বা কি জন্য খরচা হতো? গ্রামের রাস্তাঘাট নির্মাণ, মন্দির মসজিদের সংস্কার, স্কুল কলেজ মাদ্রাসা স্থাপন, চাষিদের বিপদকালে সাহায্য দান প্রভৃতি ক্ষেত্রে এই অর্থ ব্যয় করা হতো। শিলাইদহে তিনি প্রতিষ্ঠা করেছিলেন মহর্ষি দাতব্য চিকিৎসালয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রতিসারে হাসপাতালও নির্মাণ করেছিলেন। রবীন্দ্রনাথ শিলাইদহে আদর্শ কৃষিক্ষেত্র স্থাপন করে সেখানে ট্র্যাক্টর, পাম্পসেট এবং জৈব সার ব্যবহার করে কৃষি উৎপাদনের এক অভূতপূর্ব বিপ্লব আনেন। সে যুগে ধনী বাঙালি পরিবারের একমাত্র লক্ষ্য ছিল তাদের সন্তানদের আইসিএস এবং ব্যারিস্টার বানানো, যেটা রবীন্দ্রনাথ তার নিজের ছেলে এবং জামাইকে পড়তে পাঠিয়েছিলেন। রবীন্দ্রনাথ জীবনে বহু দুঃখ পেয়েছেন তার জামাইদের কাছ থেকে, এটা মনে রাখতে হবে। তবুও সেই জামাইদেরকেই তিনি, যাতে এদেশে তারা এসে উন্নতি করতে পারে, বিদেশে কৃষিবিদ্যা শেখার জন্য পাঠিয়েছিলেন সেই জামাইকে, যাতে সেই জামাই এসে এই রাজ্যে বা এই দেশে কৃষিবিদ্যাকে আরো উন্নত করতে পারে, কৃষি ব্যবস্থাকে আরো উন্নত করতে পারে। সে যুগে ধনী বাঙালি পরিবারদের সন্তানদের একমাত্র লক্ষ্য ছিল আইসিএস বা ব্যারিস্টার বানানো। কিন্তু রবীন্দ্রনাথ নিজ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এবং বন্ধুপুত্র সন্তোষচন্দ্র মজুমদার এবং তারই সঙ্গে তার জামাতা নগেন্দ্রনাথ গাঙ্গুলি, জামাতা মানে জামাই, নগেন্দ্রনাথ গাঙ্গুলিকে কৃষিবিদ্যা শিখতে তিনজনকে নিজের খরচায় 1906 থেকে 7 খ্রিস্টাব্দ নাগাদ বিদেশে পাঠান। চাষের কাজে বৈজ্ঞানিক প্রথায় উন্নত বীজ, সার, সেচ প্রভৃতি ব্যবহার করে জনসাধারণের উন্নতি বিধানই ছিল এর প্রধান লক্ষ্য। রবীন্দ্রনাথ শিলাইদহের কুঠিবাড়ির 80 বিঘা জমিতে আধুনিক কৃষি খামারও গড়ে তুলেছিলেন। তিনি কুষ্টিয়া থেকে শিলাইদহ পর্যন্ত 6 মাইল পর্যন্ত রাস্তার বিস্তার ঘটিয়েছিলেন। স্বল্প সুদে গ্রামে তাঁতের কাজ, মৃৎশিল্প প্রভৃতি কুটির শিল্পের বিকাশে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তিনি গ্রামে সমবায় সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। স্বল্প সুদে চাষিদের ঋণদানের জন্য প্রতিসার কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন। জমিদারি প্রজাদের বিবাদের মীমাংসার জন্য তিনি সালিশি সভা গড়ে দেন। আধুনিক পঞ্চায়েতের ধাঁচে গ্রাম কাঠামো গড়েছিলেন রবীন্দ্রনাথ। চাষিরা যাতে ফসলের ন্যায্য মূল্য পায় তার জন্য তিনি গঠন করলেন টেগর্স অ্যান্ড কোং, যাতে চাষিরা সঠিক মূল্য পায় তাদের চাষের ফসল উৎপাদন করার জন্য, তাই জন্য তিনি গঠন করলেন টেগর্স অ্যান্ড কোং কোম্পানি, করে ন্যায্য মূল্যে তাদের ধান এবং পাট কিনে বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নেন। রবীন্দ্রনাথের শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল মানুষের ধর্মীয় বা সাম্প্রদায়িক ভেদাভেদকে দূর করা, সকল মানুষকে এক ছাতার তলায় আনা, সকল মানুষের মধ্যে ধর্মের সাম্প্রদায়িকতার বিভেদটাকে মুছে দেওয়া। তিনি জমিদারি পরিচালনা করতে এসে হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, চণ্ডাল ভেদাভেদ দূর করে কর্মক্ষেত্রে নতুন প্রাণের সঞ্চার করেন। গ্রামের চাষিদের অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি দেন তিনি। তাদের সন্তানদের শিক্ষাদানের উদ্দেশ্যে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে তিনি ধীরে ধীরে চিন্তা ভাবনা শুরু করলেন। তাহলে এভাবেই আমরা দেখছি রবীন্দ্রনাথ কিভাবে শুধুমাত্র একজন যুগোপযোগী কবি বা শ্রেষ্ঠ কবি নন, তিনি একজন অনবদ্য সমাজ সংস্কারক, সমাজ প্রেমীও বটে। তার সামাজিক কার্যাবলী শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই নয়, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেই নয়, সেই সমালোচনার মধ্যে থেকে উঠে আসা ত্রুটিগুলোকে চিহ্নিত করে সেই সমস্যাগুলোর সমাধানও তিনি করেছেন। এবং বহু ক্ষেত্রে দেখা গেছে তিনি সেই সমস্ত সমাধান করতে গিয়ে অনেক বাধার সম্মুখীনও হয়েছেন, কিন্তু তাও তিনি কিন্তু থেমে যাননি। তিনি থেমে যাননি বলেই হয়তো আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছি, আমরা মাতৃভাষায় শিক্ষা লাভ করতে পারছি, একমাত্র তার উদ্যোগের জন্যই। ঠিক আছে, এই হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা ধারণার সমালোচনা, ঔপনিবেশিক শিক্ষা। এবার শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিশিষ্ট উপাচার্যের কথা একটা চার্ট আকারে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। খুব ভালো করে এই চার্টটা কিন্তু মনে রাখবে, শর্টের জন্য ইম্পর্টেন্ট। যেমন 1951 থেকে কবিপুত্র 53 পর্যন্ত কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, তারপর ইন্দিরা দেবী চৌধুরানী, তারপর সত্যেন্দ্রনাথ বসু, তারপর কালিদাস ভট্টাচার্য, প্রতুল চন্দ্র গুপ্ত, নিমাই সাধন বসু, অসীন দাশগুপ্ত এবং দিলীপ কুমার সিনহা 2001 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে দেওয়া রয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিশিষ্ট উপাচার্য এই পদ অলঙ্কৃত করেছিলেন, এই ব্যক্তিবর্গরা। এবার বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিষয়ে যে সমস্ত গ্রন্থগুলি বা প্রবন্ধ গ্রন্থগুলি তিনি লিখেছেন, যেমন শিক্ষার হেরফের,
প্রকাশকাল হচ্ছে 1299 বঙ্গাব্দের পৌষ সংখ্যা, কোন পত্রিকা? না সাধনা পত্রিকায়। খুব ইম্পর্টেন্ট, এগুলো জানবে। ইউনিভার্সিটি বিল 1311 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায় বঙ্গদর্শন পত্রিকায়। ছাত্রদের প্রতি সম্ভাষণ বঙ্গদর্শন পত্রিকার 1312 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় প্রকাশিত। শিক্ষা সংস্কার প্রবন্ধটি ভান্ডার পত্রিকায় 1313 বঙ্গাব্দে আষাঢ় সংখ্যায় প্রকাশিত। শিক্ষা সমস্যা প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকার 1313 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায় প্রকাশিত। জাতীয় বিদ্যালয়, আবরণ, সাহিত্য সম্মিলন প্রভৃতি প্রবন্ধ গ্রন্থগুলি ঔপনিবেশিক শিক্ষাকে সমালোচনা করে তিনি রচনা করেছিলেন। এটা চাইলে কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, চলো পরেরটা। আচ্ছা, এবার এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ 10টা শর্ট কোশ্চেন যেগুলো অবশ্যই মনে রাখার মতো এবং পরীক্ষায় আসার মতো, সেগুলো একটু জেনে নাও। যেমন বলছে, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য কি ছিল? প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার চরিত্র কিরূপ? রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার চরিত্র হচ্ছে প্রকৃতি মানুষ এর সমন্বয় কেন্দ্রিক শিক্ষা। রবীন্দ্রনাথের তোতা কাহিনী গল্পটি মূলত কি বিষয়কে কেন্দ্র করে? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে সমালোচনা করে লেখা হয়েছে। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে? রবীন্দ্রনাথ। শান্তিনিকেতন কবে প্রতিষ্ঠিত হয়? 1863 সালে। বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন কে? তার বন্ধু ব্রজেন্দ্রনাথ শীল, অনেক সাহায্য করেছিলেন তাকে। বিশ্বভারতীর উদ্বোধক কে ছিলেন? বিশ্বভারতীর উদ্বোধক ছিলেন এই সাহায্যকারী ব্যক্তি রবীন্দ্রনাথের বন্ধু ব্রজেন্দ্রনাথ শীল। বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কবে পরিণত হয়? 1951 সালে। 9 নম্বর প্রশ্ন বলছে, পল্লীগ্রামের মানুষের উন্নতির জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি উদ্যোগ হলো কি? হিতৈষী তহবিল গঠন এবং দাতব্য চিকিৎসালয় গঠন। লাস্ট প্রশ্ন বলছে, বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 সালের 23 ডিসেম্বর শান্তিনিকেতনে। এই প্রশ্নগুলো যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট করে নিতে পারো যদি চাও। ঠিক আছে, সরে গেলাম আমি। আচ্ছা, এবার এই সামগ্রিক যে পার্ট 3টা আমরা আলোচনা করলাম, এখান থেকে কোন কোন বড় প্রশ্নগুলো 4 এবং 8 নম্বরের ক্ষেত্রে তৈরি করবে। দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই তৈরি করে, এগুলো মার্কস 4-এর জন্য তৈরি করবে। যেমন ঔপনিবেশিক শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা কেমন ছিল, প্রথমেই আমি বুঝিয়ে দিয়েছি, পয়েন্ট আকারে বলে দিলাম 4 নম্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আসতে পারে। অথবা ঘুরিয়ে দিল, অর বলে দেখো লেখা রয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কেন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিরোধী ছিলেন, কারণ তিনি ওই ত্রুটিগুলি লক্ষ্য করেছিলেন। অথবা ঘুরিয়ে দিতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার স্বরূপ কেমন ছিল, ওই ত্রুটিগুলোকেই লিখতে হবে। একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো। এটা একদম ওই প্রশ্নটারই গতানুগতিক একই উত্তর, ঠিক এটা যা এটাও তাই। এবার ওখানে খালি লিখতে হবে যে রবীন্দ্রনাথ বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন এবং তারই সঙ্গে বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। 3 নম্বর প্রশ্ন বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। কিভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠা হলো, বিশ্বভারতীর উপাচার্য আচার্য কারা ছিলেন, কবে প্রতিষ্ঠা হলো, রবীন্দ্রনাথ কিভাবে এই ভাবনায় উপনীত হলেন, কবে প্রতিষ্ঠা হলো, কে সাহায্য করেছিলেন, কে উদ্বোধন করেছিলেন, এই তথ্যগুলো এই প্রশ্নের ক্ষেত্রে পয়েন্ট আকারে তোমাকে লিখতে হবে। অথবা বলতে পারে, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন শিক্ষা ভাবনার পরিচয় দাও। এটাও ইম্পর্টেন্ট বিশ্বভারতীর পাশাপাশি। আচ্ছা, এছাড়াও গত যে আমাদের পার্টটা ছিল সেখানে জাতীয় শিক্ষা পরিষদের কথা বলেছিলাম, কিন্তু ওখানে প্রশ্নটা দেওয়া হয়নি। তো এখানে তোমরা একটু প্রশ্নটা লিখে নিতে পারো যে জাতীয় শিক্ষার প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের অবদান আলোচনা করো। দেখতে পাচ্ছ তোমাদের এখানে স্টার মার্কস করে রেখেছি, তার মানে প্রশ্নগুলো কিন্তু 4 নম্বরের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সামেটিভ পরীক্ষা নয়, তোমাদের টেস্ট পরীক্ষাও কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে। তো চলো, যাদের স্ক্রিনশট প্রয়োজন অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। এগুলো প্রত্যেকটির মার্কস কিন্তু 4 করে। এবার আমরা শেষ আলোচনার 8 নম্বরের প্রশ্ন, যেখান থেকে এই পার্ট 3 থেকে তোমরা অবশ্যই যে প্রশ্নটা তৈরি করবে সেটা হচ্ছে, মানুষ, প্রকৃতি এবং শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার বা রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 3টে স্টার দেওয়া রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বহু স্কুলে কিন্তু সামেটিভ পরীক্ষা তো তার টেস্ট পরীক্ষায় দিতেই পারে এই প্রশ্নটা। এছাড়াও পূর্বের আলোচনার জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে 8 নম্বর যেটা পড়বে সেটা হচ্ছে, জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে আলোচনা করো বা জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তাহলে এই ছিল আজকের আলোচনা, 5ম অধ্যায় বিকল্প চিন্তা এবং উদ্যোগ। এই আলোচনার পর্ব 3 এবং
অন্তিম পর্ব, যেখানে রবীন্দ্রনাথের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনার অংশ থেকে আমরা আলোচনাটার ইতি টানলাম। চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। কেমন লাগলো আজকে আলোচনাটা, কতটা বুঝতে পারলে এবং কি কি বুঝতে পারলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। কমেন্ট বক্স তোমাদের জন্য ওপেন রয়েছে এবং তোমাদের কমেন্ট প্রত্যেকটা কিন্তু আমি পড়ি, আমাকে খুব উৎসাহ দান করে প্রত্যেকটা কমেন্ট তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার ক্ষেত্রে। তো সকলকে বলবো অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা জানাও এবং পরবর্তীতে 6 চ্যাপ্টার তোমাদের প্রয়োজন কিনা অবশ্যই কিন্তু সেটা লিখে জানাবে। এরকমভাবে ডিটেইলি আলোচনা করে কোন কোন জায়গায় কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, বিষয়টাকে বুঝিয়ে দেওয়া, প্রশ্নগুলোকে তুলে ধরা, কোন প্রশ্ন কিভাবে লিখতে হবে, কোন প্রশ্নগুলো পড়তে হবে, সমস্তটা যাতে তোমরা পাও তার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওটিতে।